আমার গ্যাসের একটা সমস্যা রয়েছে খাদ্যাভ্যাসের ফলে। তো এই গ্যাসের সমস্যার সমাধানের জন্য কোন কোন আসন আমরা করব? তো ভুজঙ্গাসন, শলভাসন, ধনুরাসন এগুলো প্রধান আসন। তো এই নেতি তৈরি করে এগুলোকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং কিছু শ্বাসকার্যের কার্যক্রম। নমস্কার, CNN24 এর পক্ষ থেকে আজকে যোগ দিবসের এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই। আজ যোগ দিবস। 2014 সালের ইউনাইটেড নেশন এর যে সাধারণ পরিষদ রয়েছে, সেই সাধারণ পরিষদ যোগ দিবসের ভারত সরকারের এই প্রস্তাবকে তারা গৃহীত করে এবং 2015 সাল থেকে আমরা দেখি যোগ দিবস 21 জুনকে যোগ দিবস হিসাবে গোটা বিশ্বে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তারপর থেকেই এই যোগ দিবস গোটা বিশ্বের প্রায় 190টি দেশে গত বছর অবধি পালিত হয়ে আসছে এবং গত বছর যেটা তথ্য রয়েছে 2000 এরও বেশি বিভিন্ন ধরনের অনুষ্ঠান এই যোগ দিবসকে কেন্দ্র করে আয়োজিত হয়েছে গোটা বিশ্বে। যোগের উৎপত্তি যদি আমরা দেখি তাহলে বলবো যে আমাদের যে 4টি বেদ রয়েছে সেই বেদগুলোকে বিশ্লেষণ করলে সেই থেকেই কিন্তু যোগের উৎপত্তি, বিশেষ করে দেবাদিদেব মহাদেবের যে তার যে দর্শন রয়েছে সেই দর্শন থেকেই মূলত যোগের উৎপত্তি এবং পরবর্তীতে ভারতীয় বেদের যেসব মুনি ঋষিরা ভারতীয় সংস্কৃতি ভারতীয় ঐতিহ্যের সেই সময়ের যেসব মুনি ঋষিরা ছিলেন তারাই কিন্তু এই যোগকে পাথেয় করে তাদের সংস্কৃতি এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান তারা করে গেছেন। পরবর্তীতে আজকের এই সময়ে আমরা দেখতে পাচ্ছি গোটা বিশ্বে ভারতের এই যে যোগ সেটা প্রায় সাড়ম্বরেই পালিত হচ্ছে। যেহেতু আজকে যোগ দিবস এবং এই যোগ দিবসকে সামনে রেখে আমরা বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন ধীরাজ চন্দ্রনাথ। নমস্কার ধীরাজ বাবু, আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। মূলত শূন্যবাদ যে দর্শন, সেই শূন্যবাদ দর্শনের প্রতিষ্ঠাতা তিনি এবং সামগ্রিক একটা জীবন দর্শন কিভাবে মহাশূন্য থেকে শক্তি সংগ্রহ করে নেতিবাচক দিকগুলোকে জীবন থেকে সরিয়ে ইতিবাচক দিকগুলোকে শক্তি হিসাবে গ্রহণ করে চলার যে পথ, সেই পথের নাম শূন্যবাদ দর্শন। এবং যোগের সঙ্গে শূন্যবাদের কি মিল রয়েছে বা যোগকে নিয়ে শূন্যবাদের কি দর্শন রয়েছে সেটা আজকের দিনে এই বিশেষ অনুষ্ঠানে আমরা আলোচনা করব। তো প্রথমেই জানতে চাই এই যে শূন্যবাদ দর্শন যেটা রয়েছে সেই শূন্যবাদ দর্শন নিয়ে প্রথমে আপনার থেকে আমরা জানতে চাইবো। নমস্কার। তো আমাকে যে প্রশ্ন উত্থাপন করা হয়েছে শূন্যবাদ দর্শন নিয়ে বলার জন্য, শূন্যবাদ একটি অতি প্রাচীন নাম। এই প্রাচীনত্ব বহু আগের এবং এটা প্রচলিত আছে। আমি সেই সব দর্শনের কোনো অনুসরণে আমার কার্যক্রম পরিচালিত হয় না। আছে জানি, কিন্তু আমি এই নাম শূন্যবাদ গ্রহণ করা ব্যতীত আমার কোনো উপায় ছিল না। কারণ অন্য কোনো নাম দিলে সেই অর্থ সঠিকভাবে প্রকাশ পায় না। কারণ আমার দর্শনের মূল বিষয় হচ্ছে মহাশূন্য, তার কোনো সীমানা নাই। অনন্ত বৎসর যদি কোনো রকেট বা এই ধরনের কোনো আকাশযান চলতে থাকে তার কোনো শেষ পাওয়া যাবে না। তো এই বিশাল যে মহাশূন্য সেটাই শূন্য এবং শূন্য সংক্রান্ত বিষয় নিয়ে মানব জীবনের উন্নয়ন অবনয়ন সম্বন্ধে যত কথা, সমস্ত কিছুকে শূন্যবাদ নাম না দিয়ে কোনো গতি ছিল না বলে এই নামের প্রবর্তন।
এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রত্নদীপ নাথ, প্রশিক্ষক। তিনি এসছেন শ্রীভূমি থেকে। শূন্যবাদ দর্শন এবং যোগব্যায়ামের যে ব্যায়ামগুলো রয়েছে তিনি তা তুলে ধরবেন আপনাদের সামনে। এবং ধীরাজ স্যার আমাদেরকে এই যে আসনগুলো বা আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে প্রায় তৈরি রত্নদীপ বাবু। তো আমরা প্রথমে স্যারকে অনুরোধ করব, মনোসংযোগের জন্য কোন কোন আসন করা দরকার? মনোসংযমের জন্য সবচেয়ে উপযুক্ত আসন হচ্ছে পদ্মাসন, হুম। আর গোমুখাসন এবং সিদ্ধাসন, শিবাসন। তো এই যে পদ্মাসন রয়েছে, এই যে আমরা দেখতে পাচ্ছি তিনি প্রায় প্রস্তুতি হচ্ছেন পদ্মাসনের জন্য। তো এই পদ্মাসনের উপকারিতা কি কি? পদ্মাসনের মধ্যে অশ্বিনী মুদ্রা এবং মূলবন্ধ মুদ্রা, এগুলো মানে বইপত্রে পাওয়া যাবে বা সরাসরি দেখানো যাবে, এগুলো দেখার বিষয়ে ভিতরে ভিতরে চলে। তো উপকার হচ্ছে মানে স্নায়ুতন্ত্রকে সতেজ করবে, আর স্নায়ুতন্ত্র সতেজ হলে মনে রাখার ক্ষমতা বৃদ্ধি হবে। গোমুখাসন? গোমুখাসনও পদ্মাসনের মতোই কাজ করবে, যে যেটা পারে। কেউ পদ্মাসন পারে না, গোমুখাসন পারবে। কেউ শিবাসন পারবে, কেউ সিদ্ধাসন পারবে, অথবা কোনটি কার কাছে সহজ হবে সেটা আলাদা বিষয়। হ্যাঁ, তো যে যেটা দিয়ে সুবিধা করতে পারে। আর শিবাসন? শিবাসনও একই ব্যাপারে প্রযুক্ত, অর্থাৎ স্নায়ুতন্ত্র, শরীর এবং মনের যে মিলন, সেই মিলনকে এক জায়গায় নিয়ে আসবে এই আসন। তৎসঙ্গে মুদ্রার প্রয়োজন হবে, মুদ্রারও প্রয়োজন হবে। তো আমরা রত্নদীপ বাবুকে সেই মুদ্রাগুলো দেখানোর জন্য অনেক সময় হাতের যে বিষয়গুলো থাকে, পায়ের যে বিষয়গুলো থাকে, মুদ্রাগুলো একটু ভালোভাবে দেখানোর জন্য অনুরোধ করব। আচ্ছা স্যার, আরেকটা কথা, এই যে আসনগুলো কত সময় ধরে করা দরকার? যেমন আমি পদ্মাসন করলাম বা গোমুখাসন করলাম, তো আমি কত সময় সেটা মানে যত সময় ক্ষমতা হয়, যত সময় পারা যায় করা ভালো। কিন্তু মুদ্রা তত সময় ভালো নয়। মুদ্রা পার্টিকুলারলি কয়েকবার এটা মানে নির্দেশ দেওয়া হবে সময় মতো, যেমন 10 বার বা কোনোটা 8 বার, এইভাবে মানে তার নির্ধারিত কিছু বিষয় আছে। কিন্তু আসনে বসুক এবং মনোসংযম করতে গিয়ে এই স্থানে মনোনিবেশ করে বসতে পারবে, যতক্ষণ বসবে ততক্ষণই তার লাভ হবে। অর্থাৎ দুই যে ভুরু রয়েছে সেটার মধ্যে কপালের এই জায়গাটায় মনটারে আজ্ঞাচক্র বলা হয়। স্যার, আমরা দেখি গ্যাসের সমস্যা রয়েছে বিভিন্ন, প্রায় সবেরই গ্যাসের সমস্যা, কারণ আমাদের উপত্যকার যে জলবায়ু যেটা রয়েছে, সেই জলবায়ু এবং জল আবহাওয়ার গ্যাসের একটা সমস্যা রয়েছে খাদ্যাভ্যাসের ফলে। তো এই গ্যাসের সমস্যার সমাধানের জন্য কোন কোন আসন আমরা করব? ভুজঙ্গাসন, শলভাসন, ধনুরাসন, এগুলো প্রধান আসন। ভুজঙ্গাসনের উপকারিতা? এই গ্যাসের জন্যই কাজ করবে এবং হজম শক্তি বৃদ্ধি করবে, বদ হজম দূর করবে, অ্যাসিডিটি দূর করবে, আর মানে খাদ্য বস্তু গ্রহণের জন্য মানে ইচ্ছা বৃদ্ধি হবে। আমরা অনুরোধ করব রত্নদীপ বাবুকে এই ভুজঙ্গাসনটা সম্পূর্ণভাবে দর্শক যারা রয়েছেন তাদেরকে দেখানোর জন্য। আশা করি দর্শকরা দেখতে পাচ্ছেন কিভাবে রত্নদীপ বাবু সেই আসনগুলো আপনাদের সামনে করে যাচ্ছেন। আমরা পাশাপাশি কথা বলবো সেই সময় তিনি আসন করা থাকা অবস্থায়। শলাভাসনের কথা বলছিলেন আপনি, শলাভাসনটা? শলাভাসন, ভুজঙ্গাসন, শলাভাসন এবং ধনুরাসন, 3টা আসনে মিলে একটা সেট হয় এবং একই কাজে 3টা আসন মানে যৌথভাবে কাজ করে। এতে কি কি উপকার হয় গ্যাসের? মানে পেটের কি কি ধরনের উপকার হতে পারে? পেটের যাবতীয় রোগ, আর বিশেষত মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অজীর্ণ রোগ। এই অজীর্ণ রোগ দূর হবে। অজীর্ণ রোগ দূর হলে বহু ধরনের রোগ এসে আর দ্বারের কাছে আসতে পারবে না। হজম শক্তি বাড়বে, হজম শক্তি বাড়বে এবং বদ হজম দূর হবে, অ্যাসিডিটি দূর হবে, আর দেহের মধ্যে একটা চেতনার ভাব সঞ্চারিত হবে। আমরা হার্টের সমস্যা একটা মারাত্মক ভাবে রয়েছে,
কয়েকদিন পর পরেই আমাদের কাছে খবর আছে, হয়তো প্রিয়জন বা হয়তো বিভিন্ন আমরা খবর পাই যে হার্টের সমস্যা, অর্থাৎ হার্ট অ্যাটাকের সমস্যা যেটা। বুঝছি বুঝছি। তো এই হার্ট অ্যাটাকের সমস্যাকে দূর করতে হলে কোন কোন আসন করা দরকার, সাধারণভাবে দু একটা কথা বলুন যদি। মানে এই হার্ট অ্যাটাকটা একটা মানে জীবন ধ্বংসের প্রতীক, কিন্তু একে দূর করা অতি সহজ। এটা মানে কোনো অন্যান্য যতগুলা কথা রয়েছে তার মাঝে সবচেয়ে সহজ পদ্ধতি হার্ট অ্যাটাক প্রতিরোধ করা, সবচেয়ে সহজ। এবং কিভাবে? এর জন্য কোনো শারীরিক কার্যক্রম বা ব্যায়ামের এত দরকার পড়বে না। দরকার পড়ে শুধু এই দুইটা, একটাকে ইরানারি বলা হয় আর একটাকে পিঙ্গলা নারী বলা হয়। দুই নারীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিভিন্ন টিপস রয়েছে, এইগুলাকে বলা হয় নেতিদৌতি। তো এই নেতিদৌতি করে এগুলোকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং কিছু শ্বাসকার্যের কার্যক্রম, যাকে প্রাণায়াম বলা হয়, কঠিন প্রাণায়াম দেখলে অনেকেই ভয় পায়, কিন্তু সহজ সহজ প্রাণায়াম রয়েছে। পদ্মাসন বা সিদ্ধাসন বা গোমুখাসন, এই তিনটি আসনই মানে ধ্যান আসন বলে বিবেচিত, এবং বজ্রাসনও তার মাঝে সংযুক্ত করা যায় যে যেটা পারে। এবং এই নাড়িগুলোকে পরিষ্কার রেখে শ্বাসকার্যের প্রক্রিয়া ঠিকঠাক করলে হার্ট অ্যাটাকের প্রবলেম দ্বারে কাছেই আসতে পারবে না। এবং যদি কিছু থাকে, কিভাবে ঠিক করতে হয়? বলছিলাম যে নেতি মানে এক ধরনের রাবারের পাইপ আছে, এদিকে ঢুকিয়ে মুখে বের করে এইভাবে 2-3 টান দিয়ে এটা ধুয়ে মুছে আবার এইদিকে ঢুকিয়ে করা যায়, তো পরিষ্কার হবে। নাসা পান, জল নাক দিয়ে জল তুলে মুখ দিয়ে ছেড়ে দেওয়া। আবার কিছু এটা মানে পট মানে প্লাস্টিকের পাওয়া যায়, এইভাবে জল দিলে এইভাবে আসবে, এইভাবে জল দিলে এইভাবে আসবে। আরও কিছু পদ্ধতি রয়েছে মানে এই নাড়িগুলিকে পরিষ্কার করার। নাড়ি পরিষ্কার মানেই হার্ট অ্যাটাকের কোনো সম্ভাবনা নাই। আর সাধারণভাবে যে কিছু প্রাণায়াম, এই প্রাণায়ামগুলো কি কি? এই প্রাণায়ামগুলো যেমন বইয়ে পত্রে যে সমস্ত প্রাণায়ামের কথা লেখা হয়েছে, যেমন শহীদ প্রাণায়াম, সূর্যবেদ প্রাণায়াম, এগুলো করলে তো খুবই ভালো কথা, কিন্তু সহজে এইগুলো মানে সাধারণ মানুষ পারবে না। আমরা রত্নদীপ বাবুকে অনুরোধ করবো, এই যে সাধারণ মানুষের জন্য সহজ পদ্ধতি রয়েছে করানোর, প্রাণায়াম করানোর। মানে সাধারণ মানুষের জন্য কি কি? আরে সাধারণ মানুষ বলতে যারা অফিসিয়াল কাজকর্ম করছেন, দোকান, ধরুন আমি তো যারা যৌগিক কাজে মোটেই যায়নি, তারাই সাধারণ। এবার আমি সাধারণভাবে যদি এই প্রাণায়ামগুলো করতে চাই, তো কোন কোন প্রাণায়াম করবো আমরা? যেমন আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি, অনুলোম বিলোম প্রক্রিয়া। অনুলোম বিলোম প্রক্রিয়া সবাই প্রায় করতে পারে একটা। তারপরে আমরা বলবো কেবলই কুম্ভক। তো কুম্ভক করার সাধ্য অনেক মানুষের নেই, তাকে স্বাভাবিকভাবে শ্বাস তুলবে যতদূর পারা যায়। তারপরও আমি রত্নদীপ বাবুকে অনুরোধ করবো, এখানে রত্নদীপ বাবু রয়েছেন, রত্নদীপ বাবু আপনি যদি আমাদেরকে কেবলই কুম্ভক সেই আসনটা যদি আমাদের দর্শকদের সামনে তুলে ধরেন, এবং আপনারা দেখছেন যে কিভাবে তিনি এই আসনগুলো বা প্রাণায়ামগুলো এক এক করে সারছেন। স্যার, আরেকটা বিষয়, আমরা পক্ষাঘাত বা স্ট্রোকের যে ব্যাপারটা, সেই স্ট্রোকটাকে আটকাতে হলে কোন যোগটা করা বিশেষভাবে দরকার? আগেই তো বলছিলাম, মনে হয় যেমন ইরা পিঙ্গলা নাড়িকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নেতিদৌতি করতে হবে, এবং এবং এই যে কেবলই প্রাণায়াম বললাম, কেবলই প্রাণায়াম স্ট্রোকের মানে প্রিকশন। আর প্রিকশন হয়ে গেলে তো আর স্ট্রোক হবেই না, বা এ থেকে পক্ষাঘাত বা এই যে বলে প্যারালাইস, সাইটিকা, এই সমস্ত জিনিসও দূর হবে। ধরুন একজন মানুষের পক্ষাঘাত বা স্ট্রোক হলো, তার পরবর্তীতে আমরা দেখলাম যে তিনি প্যারালাইজড হয়ে গেছেন, তার একটা দিক হয়তো কোনো হাত বা কোনো পা পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেল, তো এই ক্ষেত্রে কোন কোন ব্যায়াম করা দরকার?
ব্যায়াম বা যোগ? ব্যায়াম তো সে করতেই পারবে না, কারণ সে পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে, সে ব্যায়াম করতে পারবে না। তাহলে তাকে এই শ্বাসকার্যের নিয়ন্ত্রণ দ্বারা চলতে হবে। এবং এই ইরানারি পিঙ্গলা নারীকে না, কিন্তু আমরা তো সাধারণভাবে দেখি কোনো কোনো সময় যে হয়তো একটা হাত প্যারালাইজড হয়ে গেল, তার পরবর্তীতে বিভিন্ন ধরনের ব্যায়ামের মাধ্যমে তিনি ধীরে 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 সুস্থ হয়ে আসছে। কোনো ব্যায়ামের প্রয়োজন পড়বে না, স্বাভাবিক কিছু ব্যায়াম যা সে করতে পারে। প্যারালাইজ হলে মানে ভালো ভালো ব্যায়াম করতে পারবেই না, ভালো ব্যায়াম না, হাত নাড়াচাড়া ইত্যাদি কিছুটা আছে, কিন্তু মেইন হবে শ্বাসকার্য। শ্বাসকার্য মানে তাকে দেখিয়ে দেওয়া যাবে, যেমন মনে করেন ডান দিকের অঙ্গ তার বিকল হয়ে গেল, তো এই বিকলাঙ্গ হওয়ার আগে যদি সচেতন থাকতো ভালোই ছিল, সচেতন ছিল না বলে হয়েছে। এখন এই দিকটাকে সে পরিষ্কার করবে, নেতি করে, দৌতি করে। পরিষ্কার হওয়ার পর বায়ু টানতে পারবে, এবং সংশ্লিষ্ট যত স্নায়ু আছে স্নায়ুতে গিয়ে তার এই বায়ুর সঙ্গে যত পুষ্টি এসে যুক্ত হয়, এই নার্ভগুলোতে ধীরে ধীরে মানে গতি লাভ করবে, এবং সেখানে সেই পুষ্টি রেখে যত বর্জ্য পদার্থ আছে নিয়ে বেরিয়ে আসবে আবার শ্বাস। ওই শ্বাসকার্যই যথেষ্ট, শ্বাসকার্যই যথেষ্ট। আরেকটা স্যার সমস্যার আমরা প্রায় সময় দেখি যে যৌন রোগ সমস্যা, স্বামী স্ত্রী এবং পুরুষের দুই ধরনের। অনেকে যৌন ক্ষমতা কমে যায়, অনেকের আবার বিভিন্ন ধরনের সমস্যা হয়। এই যৌন রোগগুলো সমস্যা মেটাতে কোন কোন ধরনের ব্যায়াম করা দরকার? এটা মানে এটা সামাজিক ব্যাধি, এবং যৌন রোগ দূর করা এত কঠিন কোনো বিষয় নয়। এটা মানে নিম্ন অঙ্গের মানে যৌন অঙ্গ যেগুলি রয়েছে, এইগুলিতে সংশ্লিষ্ট কিছু স্নায়ু আছে। এই স্নায়ুর দুর্বলতাই যৌন রোগের মূল হেতু, এবং এই স্নায়ুগুলোকে সবল করতে পারা যায়, এবং এমন কোনো কঠিন কাজও নয়। এগুলা কিন্তু মুদ্রা, এই মুদ্রা এগুলো অদৃশ্য, দেখানো যায় না, বুঝিয়ে দেওয়া যায় ভিতরে ভিতরে। মানে যেমন মেইনলি হচ্ছে কুহু নাড়ি, শঙ্কিনী নাড়ি, উলুমুষা নাড়ি। এই নাড়িগুলার নিষ্ক্রিয়তা বা দুর্বলতা হেতু যৌন আকর্ষণ বেড়ে যায় বা যৌন অক্ষমতাও তৈরি হয়। তো এইসব বিষয়ে তার মুদ্রাই যথেষ্ট। এমন কিছু মুদ্রা যেমন শক্তি চালানি মুদ্রা, মূলবন্ধ মুদ্রা, তারপর মানে মহাবন্ধ মুদ্রা, এইগুলাই যথেষ্ট। আর ব্যায়াম তৎসঙ্গে যেমন এই মুদ্রাগুলা করতে হলে এই তো আপনার পদ্মাসন, সিদ্ধাসন। যেহেতু রত্নদীপ বাবু এখানে রয়েছেন, তিনি ব্যায়াম দেখাচ্ছেন আমাদের, আর বাকি যত সংশ্লিষ্ট ব্যায়াম রয়েছে, কোন কোনটা ব্যায়াম করার জন্য তাকে অনুরোধ করবেন এই বিষয়ে? হ্যাঁ, মানে যৌন রোগ নিরাময়ের জন্য, যৌন রোগ হোক আর যে কোনো রোগী হোক, তার পেটের সমস্যার থেকে বহু রোগের উৎপাদন হয়। গতিকে পেটের সমস্যা দূর করার জন্য প্রধানত এই আগে যে বলছিলাম ভুজঙ্গাসন, শলভাসন, ধনুরাসন, অগ্নিসার দৌতি, যুগমুদ্রা, সংশ্লিষ্ট আরো বহু ব্যায়াম রয়েছে, করতে পারলে ভালো হয়। এবং এই মৎস্যাসন, সর্বাঙ্গাসন, এইগুলো করলেই মানে তার সংশ্লিষ্ট যোগাসন করা হয়ে যাবে। কিন্তু মুদ্রাগুলো হবে মেইন আকর্ষণ, মানে এই যৌনরোগ দূরীকরণের জন্য মুদ্রাই একমাত্র অবলম্বন। তো আমরা শেষের দিকে প্রায়, আমি প্রথমে ধন্যবাদ জানাবো রত্নদীপ নাথ মহাশয়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার আমাদের এই স্টুডিও এসে এই ব্যায়ামগুলো আপনি তুলে ধরেছেন দর্শকদের, প্রথমে আপনাকে আমরা ধন্যবাদ জানাই। স্যার, আপনাকেও ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। আমিও মানে আপনাদের সঙ্গে এই সংযোগ ক্রমে যে আলোচনা হলো, আমি অত্যন্ত আনন্দিত এবং ভালো লাগলো। আপনারা সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের অনুষ্ঠান থেকে আমি বিরতি নিচ্ছি। এবং আপনাদের জানিয়ে রাখি, আজ যেমনটা আমি শুরুতে বলছিলাম যে বিশ্ব যোগ দিবস, এবং এই বিশ্ব যোগ দিবসের আজকের দিনের যে বলবো আমি, আমাদের যত রকমের সমস্যা রয়েছে, আমাদের
মন এবং শরীর দুটোর একটা পূর্ণ মানব জীবন গঠিত হয় প্রথমত তার মন এবং শরীরকে কেন্দ্র করে, রয়েছে আত্মা, সেটা আরো অনেক বিষয় রয়েছে। তো এই মন এবং শরীরকে সুস্থ রাখতে প্রতিদিন আপনারা অবশ্যই অন্তত কিছু সময় হলেও যোগব্যায়াম করুন। এতে আপনাদের শরীর এবং মন সুস্থ থাকবে, আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের সবকিছুই সুস্থ থাকবে এবং ভালো থাকবে। ধন্যবাদ আপনাদের আপনাদের অনেকক্ষণ আপনারা এই যে আমাদের অনুষ্ঠান সেটা দেখার জন্য। এবং শেষে একটাই কথা বলবো যে আমাদের এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন এবং সবার কাছে ছড়িয়ে দিতে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ।